ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহর শুনানি শেষ। সওয়াল জবাব শেষ হয়েছে এবং আগামী মঙ্গলবার রায়দান দুপুর 2টায়। শুনানি শুরুতে কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়েছিল ইডি। সওয়াল জবাবে কি উঠে এলো জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, জানাও, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারক জানতে চেয়েছিলেন যে যেই চার্জশিট দিল ইডি তারপর তড়িঘড়ি নথি জমা দিলেন চন্দ্রনাথ সিংহ, আগে কেন নয়, আর কি বললেন বিচারক? একবারে দেখো, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আদালতের সামনে গোটা বিষয় তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার ওপর সেই সওয়াল জবাব সেটা কিন্তু চলে। এর পাশাপাশি আজকে বিচারক চন্দ্রনাথ সিংহের আইনজীবীর কাছে একটা প্রশ্ন করেন, যে প্রশ্ন উঠে এসছে এই ক্ষেত্র থেকেই, যেখানে যখন ইডির যারা আইনজীবীরা ইডির তরফ থেকে যে সওয়াল, সেই সওয়ালে বলা হয় চন্দ্রনাথ সিংহ তিনি সহযোগিতা করছেন না। তার কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়েছিল, যার মধ্যে কি নথি, জমি জমা সংক্রান্ত দলিল, সেই সব নথি, ব্যাংকের স্টেটমেন্ট, সেইটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, সেইটা অন্যদিকে সেই সমস্ত একাধিক যে নথিগুলো চাওয়া হয়েছিল যখন তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়, তার পরিপ্রেক্ষিতে তখন কিন্তু তিনি আধার এবং প্যান কার্ড ছাড়া কোনো কিছু দিতে পারেননি। এক্ষেত্রে বিচারকের প্রশ্ন, যেটা কনস্ট্রাকশনের সাইটের নাম এসছে একটা কোম্পানি, যেটা বিকে কনস্ট্রাকশন, এইটার সঙ্গে চন্দ্রনাথ সিংহ কিভাবে যুক্ত রয়েছে সেই বিষয়ে কিন্তু বিচারক প্রশ্ন করেন এবং তারই সঙ্গে বিচারক জানান যে এই যে কনস্ট্রাকশন সেইটার সঙ্গে হচ্ছে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে এক ব্যক্তির সঙ্গে চন্দ্রনাথ সিংহর স্ত্রী তিনি কিন্তু এই ব্যবসাটি চালান। এবং সেখানে বিচারকের প্রশ্ন যে এই যে সংস্থা বিকে কনস্ট্রাকশন, তার নামে যদি কোনো জমি কেনা হয়, সেই জমি কেনার পর সেখানে বাড়ি হলো, সেই সবটা থাকলো, এবং এক্ষেত্রে সেই দলিল কার কাছ থেকে পাওয়া যাবে? যিনি জমি কিনেছেন তাদের কাছে সেই দলিল থাকবে। এই দলিল তো বিএলআরও দপ্তর থেকে নেওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি এটাও উল্লেখ করেছেন যে ওনার স্ত্রী এটাও জানান যে ব্যবসা সংক্রান্ত বিষয় তার কোনো কিছু জানা নেই, স্টেটমেন্টে উল্লেখ রয়েছে এবং যেটা কেস ডায়েরিতে রাখা রয়েছে, এবং সেই ব্যবসা সংক্রান্ত বিষয় কে জানেন? ওনার স্বামী চন্দ্রনাথ সিংহ জানেন। তাহলে বিচারকের প্রশ্ন, তাহলে সমস্ত বিষয় সম্পর্কে যে চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু জানতেন, তাহলে তিনি যদি সবটা জানতেন এবং এই দলিল তাহলে তার কাছেই থাকার কথা, তাহলে এই দলিল কেন দেওয়া হয়নি? অর্থাৎ এই যে ইডির তরফ থেকে বলা হচ্ছে যে তদন্তে সহযোগিতা করছে না, কোনো কিছু নথি তাদেরকে দেওয়া হচ্ছে না, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একেবারে বিচারকের এই প্রশ্ন একেবারে ইডির চন্দ্রনাথ সিংহের আইনজীবীর কাছে এই প্রশ্ন করেন এবং এক্ষেত্রে দুপক্ষেরই সওয়াল জবাব শেষ হয়েছে। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। চন্দ্রনাথ সিংহের ভাগ্য নির্ধারণ হবে, অর্থাৎ তিনি কি জামিন পাবেন না ইডি হেফাজতে যাবেন, মঙ্গলবার রায়দান করবেন বিচারক। কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ সওয়াল জবাব হয় আদালতে, যে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসে, প্রভাবশালী তত্ত্ব আবারও জোরালো হলো, যদিও এই প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যে কথা তিনি বলছিলেন, এই যে প্রভাবশালী তত্ত্ব উঠে এলো এবং তা নিয়ে তাকে প্রশ্ন করা হলো, তিনি সরাসরি খারিজ করে দেন। একেবারে দেখো, তাকে প্রভাবশালী তত্ত্ব একটা উঠে আসে ইডির তরফ থেকে, যে তাকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন কেন রয়েছে সেই বিষয়ে একেবারে উল্লেখ করেন কয়েকটা জায়গায়। যে এক হচ্ছে চন্দ্রনাথ সিংহ, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা যেটা উদ্ধার হয়েছিল, এবং তিনি জানান যে সেটা কৃষি এবং কনস্ট্রাকশন অর্থাৎ দালালি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত বিষয়, তিনি কিন্তু সেই টাকা পেয়েছিলেন। ইডির দাবি তারা সেই তদন্ত করতে গিয়ে অনেক জায়গাতে মিসম্যাচ পেয়েছে এবং তার জন্য তাকে কাস্টাডিতে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেকগুলো বিষয় স্পষ্ট হবে। পাশাপাশি ইডির এটাও দাবি যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। কারণ হিসাবে উল্লেখ করছে ইডি যে যখন তার কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছিল,
যে এই যে নথিপত্র সংক্রান্ত বিষয় যেটা চাওয়া হয়েছিল তিনি কিন্তু কোনো কিছু সেটা সেই সময় দেননি এবং তারপর যখন চার্জশিট জমা পড়ে একদিনের মধ্যে সেই সমস্ত নথি তিনি পেয়ে গেলেন এবং সেই সমস্ত নথি একেবারে পরের দিনকে তিনি এনে সাবমিট করে দিলেন। অর্থাৎ এক্ষেত্রে যেটা ইডি মনে করছে যে সেই প্রভাব সেই এতটাই রয়েছে যে একদিনের মধ্যেই তিনি পেয়ে যেতে পারেন, তাকে প্রভাবশালী বলে বক্তব্য ইডির তরফ থেকে করা হলো। তোমাকে এর আগেও জানাচ্ছিলাম যে একেবারে বিচারক কিন্তু ইডিকেও প্রশ্ন করেছিলেন যে মার্চ মাসে গত বছর রেড হলো 41 লক্ষ টাকা পাওয়া গেল, তার পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে জিজ্ঞাসাবাদ হলো, তারপরে এতটা সময় লাগলো কেন এই গোটা প্রসেস বা এর জন্য? ইডিও কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু বক্তব্য রাখে, চন্দ্রনাথ সিনহার আইনজীবীও তারাও কিন্তু বক্তব্য রাখে এবং দুপক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে এবং আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় চন্দ্রনাথ সিংহর যে রায়দান অর্থাৎ এই যে ইডি হেফাজতে পাবে নাকি তার জামিন আগামী দিনেও বহাল থাকবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট হবে, রায় জানাবেন ইডি আদালতের স্পেশাল কোর্টের বিচারক। ধন্যবাদ তোমায় পার্থ। আপনাদের জানিয়ে রাখি যে সওয়াল জবাব হয়েছে আজ একেবারে রায়দান মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবারই ভাগ্য নির্ধারণ হবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর। তিনি কি জামিন পাবেন না ইডির হেফাজতে যাবেন? কিন্তু আজকে সওয়াল জবাবে ইডির আইনজীবী দাবি করেন কারামন্ত্রীর এই প্রভাবশালী তত্ত্ব যে কারণে তিনি চার্জশিট জমা দেওয়ার পর তারপর নথি জমা দিয়েছেন, কিন্তু আগে ভাগে তিনি নথি জমা দেননি। আজকে ইডির আইনজীবী তিনি ঠিকই দাবি করেছেন। চাইছিলাম ফর কাস্টোডিয়াল ওইসব নিয়ে কিছু বলতে পারবো না, ডকুমেন্টস আছে সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আমরা 7 দিনের কাস্টাডি চাইছি না, এখন কিছু বলা যাবে না। শুরু থেকে ইডির তরফে 2টি যুক্তিকে সামনে রাখা হয়। এক, যে তিনি অসহযোগিতা করেছেন, বারবার তার কাছ থেকে যে নগদ টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই সংক্রান্ত নথি তার কাছ থেকে চাওয়া হয়, কিন্তু তিনি প্রত্যেকবারই কার্যত সেটাতে গড়িমসি করেছেন, তিনি সঠিক সময় সেই নথিপত্র দেননি। এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি যে সমস্ত নথিপত্র দিয়েছেন তার চার্জশিট দাখিলের পর এখান থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী, এমনকি সরকারি মেমো পর্যন্ত ব্যবহার করেছেন তার প্রপার্টি কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে সেটাকে দেখানোর জন্য। ফলত অসহযোগিতা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রভাবশালী, দুটো তত্ত্বকে সামনে রেখে 7 দিনের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের আবেদন জানানো হয়। অন্যদিকে অয়ন ভট্টাচার্য যিনি চন্দ্রনাথ সিনহার আইনজীবী, তিনি যেটা পরিষ্কার বলেন যে 11 মাস ধরে তদন্ত করা হচ্ছে, 2024 সালে টাকা উদ্ধার করা হয়েছিল, 2025 সাল পর্যন্ত তদন্ত চলছে, চার্জশিট ইতিমধ্যে দাখিল করে দেওয়া হয়েছে। তাহলে এখন কেন নথির সাথে যাচাই করার জন্য মুখোমুখি জিজ্ঞাসাবাদ প্রয়োজন চন্দ্রনাথ সিনহাকে? ফলত ইডির যে যুক্তি রয়েছে সেই যুক্তিকে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল তার জন্য একটা সময় থাকা প্রয়োজন, তার জন্য একটা অ্যাসেসমেন্টের সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকুই নেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এমন আর কোনো নথি নেই যা ইডি চাওয়া হয়েছে তারা দেননি। ফলত এইখান থেকে দাঁড়িয়ে বিচারকের যে অবজারভেশন সেটাও আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা ইডি বারবার বলার চেষ্টা করেছে যে 6 আগস্ট 6 নম্বর চার্জশিট যাওয়ার পরে চার্জশিট সমস্ত নথিপত্র দেওয়া হলো, তার আগে বারবার যাওয়া হলো, সেগুলো দেওয়া হয়নি কেন? বিচারক কিন্তু প্রশ্ন করেছেন যে বিএলআর অফিস কি কখনো আয়কর দপ্তরের নথি দেয়? তাহলে আয়কর দপ্তরের নথি আপনাদের কাছে ছিল, যদি আপনাদের কাছে সম্পত্তিগত কোনো রকম হিসেব না থাকে তাহলে আপনারা কেন আয়কর দপ্তরের নথি বা আয়কর রিটার্ন সংক্রান্ত নথি কেন দিলেন না? ফলত ইন্টেনশন নিয়ে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন এবং এটাও বলেছেন যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন তা দেওয়া হয়নি, যদি একটা ডকুমেন্টসও থাকতো সেটা দিয়ে কেন ইডিকে সহযোগিতা করা হলো না? এবং টাইমিং নিয়েও বলেছেন, যেটা ইডিও বারবার বলার চেষ্টা করছে যে 6 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পরপরই সেটা কেন দেওয়া হলো? তাহলে কি আগে থেকে তাদের কাছে নথিপত্র ছিল তারপরেও তারা তদন্তকে ডিলে করেছে? এরকম একাধিক বিষয় কিন্তু আজকে ইডির তরফে সেই সমস্ত অভিযোগ করা হয়, সেই সমস্ত সওয়াল জবাবে দাবি করা হয় এবং যেটাকে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে কিন্তু চন্দ্রনাথ সিনহার তরফে। এবং এই থ্রু আউট যখন এই সওয়াল জবাব চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে, ঠিক একেবারে এজলাসের যে প্রধান গেট সেই গেটের থেকে ঢুকেই একটি যে চেয়ার থাকে সেই চেয়ারে কিন্তু বসেছিলেন চন্দ্রনাথ সিনহা, তাকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তিনি সমস্ত সওয়াল জবাব শুনছিলেন এবং যখন নির্ধারিত করা হলো যে মঙ্গলবার দিনকে শুনানি হবে তিনি কিন্তু এজলাস ছেড়ে বেরিয়ে যান। ফলত এখন দেখার যে মঙ্গলবার, অর্থাৎ হাতে এখনো আরো 3 দিন রয়েছে, ফলত মঙ্গলবার দুপুর 2টোয় দেখার যে কি হয়। সরাসরি ছবি দেখতে পাচ্ছ, চন্দ্রনাথ সিনহা বেরোচ্ছে। আমরা একটা কথা বলে নেবো চন্দ্রনাথ সিনহা। কি হলো দাঁড়ান দাঁড়ান, আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। না না
দুটো প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি তিনি বললেন যে তিনি প্রভাবশালী, তাকে প্রশ্ন করা হয় তিনি বললেন না তিনি প্রভাবশালী নন। দ্বিতীয় প্রশ্ন তাকে করা হয় যে তিনি কি তদন্তে অসহযোগিতা করেছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু সরাসরি যে উত্তর দিলেন না। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু আদালতের থেকে বেরোনোর সময় পরিষ্কার যে কথাগুলো বললেন যে সমস্ত আস্থা তার রয়েছে বিচার ব্যবস্থার প্রতি, এবং তাকে স্পেসিফিক দুটো প্রশ্ন করা হয় যে তিনি তদন্তে কি অসহযোগিতা করেছেন, যেটা ইডি বলা হচ্ছে, তিনি পরিষ্কার ভাষায় বললেন না। তাকে প্রশ্ন করা হলো যে তিনি কি প্রভাবশালী, সেই প্রশ্নের উত্তরও তিনি কিন্তু বললেন না। ঠিক এখান থেকে আদালতের যে নিচের যে গ্রাউন্ড রাস্তা সেখানে তিনি নেমে যান এবং সেখান থেকে গাড়ি করার কিছুক্ষণের মধ্যে আদালত চত্বর থেকে তার বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা একবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। ফলত আজকে 11:30 থেকে ঠিক সশরীরে একেবারে তিনি এজলাসে উপস্থিত ছিলেন। যখন তিনি আদালতের ভেতরে যান তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল যে আজকে তো তার ভাগ্য নির্ধারণের সময়, ভাগ্য নির্ধারণের দিন, তার কোনো জবাব আছে কিনা। তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি, কিন্তু বেরিয়ে যেটা দেখা যায় তিনি সেটা পরিষ্কার বললেন যে তিনি প্রভাবশালীও নন, তিনি কিন্তু অসহযোগিতা করেছেন এমনও নয়। ঠিক সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ সেই গাড়িতে করে কিন্তু বেরিয়ে গেলেন।